ডিভোর্সের কয়েক বছর পর হলেন কোটিপতি। যখন পৌঁছালেন ডিভোর্সি স্বামীর কুঁড়েঘরে, তখন যা হলো তা কেউ ভাবেওনি। বন্ধুরা, এই সত্য গল্পটি মুম্বাইয়ের, যেখানে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে থাকত রাহুল। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, পর্যটকদের ভিড় আর ঝকঝকে আলোর মাঝে তার ছোট্ট একটি ভাড়ার বাড়ি ছিল। কিন্তু জীবনের ততটাই অভাব ছিল যতটা সেই ঘরের দেয়ালে স্যাঁতস্যাঁতে ভাব। রাহুল দেখতে সহজ সরল স্বপ্ন দেখা একটা ছেলে ছিল। সে বড় স্বপ্ন তো দেখত, কিন্তু সেগুলো পূরণ করার সাহস আর নিরন্তর পরিশ্রম তার স্বভাবে কম ছিল। ওই শহরেরই অন্য প্রান্তে থাকত আরতি। পড়াশোনা জানা, আত্মসম্মানে ভরপুর এবং চোখে নিজের জোরে কিছু করে দেখানোর আগুন নিয়ে। দুজনের দেখা একটা পারিবারিক অনুষ্ঠানে হয়েছিল। রাহুলের আরতির সরলতা পছন্দ হলো এবং আরতির মনে হলো যে হয়তো এই সেই মানুষ যার সাথে সে মিলে জীবনের নতুন শুরু করতে পারে। বিয়ে সাদামাটাভাবেই হলো। শুরুর কয়েক মাস স্বপ্নের মতো ছিল। গেটওয়ে অফ ইন্ডিয়ার তীরে সন্ধ্যায় বসে দুজনে ভবিষ্যতের কথা বলত। বড় বাড়ির স্বপ্ন দেখত, নিজেদের ছোট্ট দুনিয়া সাজানোর পরিকল্পনা করত। কিন্তু স্বপ্ন শুধু কথায় পূরণ হয় না, সেগুলোর জন্য ঘামের প্রয়োজন হয়। আর এখান থেকেই ফাটল শুরু হলো। রাহুলের চাকরি প্রায়ই বদলাতে থাকত। কখনো অফিসে বসের সাথে তর্ক, কখনো দেরিতে পৌঁছানোর অভ্যেস, তো কখনো কাজে মন না বসা। ধীরে ধীরে ঘরের আর্থিক পরিস্থিতি খারাপ হতে লাগল। ভাড়ার টাকা জোগাড় করা মুশকিল হতে লাগল। কারেন্টের বিল অনেকবার লেট হলো। আরতি পরামর্শ দিল যে সেও চাকরি করে নেবে। সে এমবিএ করেছিল, তার বিশ্বাস ছিল যে সে ভালো চাকরি পেতে পারে। কিন্তু রাহুলের অহংকার এটা মেনে নিতে পারল না। আমার বউ চাকরি করবে, লোকেরা কি বলবে যে আমি রোজগার করার যোগ্য নই? রাহুল এক রাতে রাগে বলল। আরতি শান্ত স্বরে জবাব দিল, লোকেদের চেয়ে বেশি জরুরি আমাদের ঘর, আমাদের প্রয়োজনগুলো। আমি তোমার বিরুদ্ধে নই রাহুল, আমি তোমার সাথে আছি। কিন্তু সাথের এই সংজ্ঞাটা রাহুল বুঝতে পারল না। তার ভেতরের পুরুষতান্ত্রিক অহংকার প্রতিদিন বাড়তে থাকল। বাইরে বন্ধুদের সামনে সে বড় বড় দাবি করত, কিন্তু ঘরের ভেতরে বাস্তবতা অন্য কিছু ছিল। অনেকবার খাবারে শুধু ডাল ভাত থাকত, অনেকবার ধারের সবজি। আরতি কোনো অভিযোগ ছাড়াই সব সহ্য করতে থাকল, কারণ তাকে সম্পর্ক বাঁচাতে হতো। একদিন খবর এলো যে আরতির মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গেছে। চিকিৎসার জন্য টাকার দরকার ছিল। আরতি রাহুলকে বলল, আমার কাছে সামান্য জমানো টাকা আছে, বাকিটা তুমি জোগাড় করে নাও, মাকে ভালো হাসপাতালে দেখাতে হবে। রাহুল চুপ করে থাকল। তার কাছে টাকা ছিল না, আর সে ধার চাইতেও ইতস্তত করত। চিকিৎসায় দেরি হল। আরতির মনে একটা কষ্ট বসে গেল। যদি সে আগে থেকে চাকরি করত, তাহলে হয়তো পরিস্থিতি অন্য রকম হতো। সেই রাতেই সে আবার চাকরি করার কথা তুলল। এবার রাহুলের রাগ ফেটে পড়ল। তোমার আমার ওপর ভরসা নেই, তোমার মনে হয় আমি অপদার্থ। সে উঁচু গলায় বলল, আমি এমনটা কবে বললাম? আমি শুধু সাহায্য করতে চাই। আরতির চোখে জল ছিল, কিন্তু গলার আওয়াজ শক্ত ছিল। ঝগড়া এতটাই বেড়ে গেল যে কথা ডিভোর্স পর্যন্ত পৌঁছে গেল। রাহুল রাগে বলল, যদি তোমার এতটাই রোজগার করার শখ থাকে, তাহলে এই ঘর থেকে বেরিয়ে যাও। আমার এমন মেয়ে চাই না যে আমার পুরুষত্বের ওপর প্রশ্ন তোলে। এই কথাগুলো আরতির বুকে তীরের মতো বিঁধল। সেই রাতে সে খুব কাঁদল। কিন্তু সকালে যখন সূর্য উঠল, তখন তার ভেতর কিছু একটা বদলে গিয়েছিল। সে আলমারি থেকে নিজের জিনিসপত্র বের করল। বেশি কিছু তো ছিলও না, কিছু কাপড়, কিছু বই আর বিয়ের ছবি। ছবিগুলোকে সে শেষবারের মতো দেখল এবং চুপচাপ ব্যাগে রেখে নিল। যেতে যেতে সে রাহুলের দিকে তাকাল। রাহুলের চোখেও হালকা একটা অস্থিরতা ছিল, কিন্তু তার অহংকার এখনও বেঁচে ছিল। আরতি ধীরে করে বলল, আজ আমি খালি হাতে যাচ্ছি রাহুল, কিন্তু মনে রেখো, আমি ফিরে আসব, ভিক্ষা চাইতে নয়, নিজের পরিচয় বানাতে। দরজা বন্ধ হল, আর একটা সম্পর্ক শেষ হয়ে গেল। মুম্বাইয়ের রাস্তায় সেদিন বৃষ্টি হচ্ছিল। আরতি ভিজতে ভিজতে স্টেশনে পৌঁছাল। ভিড়ের মাঝে দাঁড়িয়ে সে নিজের কাছে একটা শপথ করল, এখন তার জীবন অন্য কারো সিদ্ধান্তে চলবে না। সে পেছনে ফিরে তাকাল না। তার কাছে টাকা কম ছিল, কোনো ভরসা ছিল না, কিন্তু তার কাছে আত্মসম্মান ছিল, আর সেটাই তার সবচেয়ে বড় পুঁজি ছিল। ওদিকে রাহুল নিজের ঘরে একা বসে থাকল। শুরুতে তার মনে হল যে সে ঠিক, যে মেয়েদের ঘরেই থাকা উচিত। কিন্তু যেমন যেমন দিন কাটতে লাগল, ঘরের নিস্তব্ধতা তাকে কামড়াতে লাগল।
খাবার থালায় এখন শুধু শূন্যতা ছিল। তার অনুভব হতে লাগল যে হয়তো সে রাগের মাথায় অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আরতি শহরের অন্য প্রান্তে একটা ছোট্ট ঘর ভাড়ায় নিল। সে অনেক জায়গায় ইন্টারভিউ দিল, শুরুতে রিজেকশন পেল, কিন্তু সে হার মানল না। প্রতিটি ব্যর্থতা তার ভেতরের আগুনকে আরও তীব্র করে তুলছিল। তার মনে ছিল রাহুলের কথা, শাশুড়ির খোটা, আর সেই রাত যখন চিকিৎসার জন্য টাকা ছিল না। সেই স্মৃতিগুলোই এখন তার শক্তি হয়ে গিয়েছিল। সে নিজেকে বলল, আমি প্রমাণ করব যে একজন নারীর পরিচয় শুধু কারো স্ত্রী হওয়ার মাধ্যমে হয় না। আমি নিজের নাম বানাব। মুম্বাইয়ের ভিড়ে এমন একটা মুখও ছিল যে প্রতিদিন সকালে পড়ে গিয়েও উঠে দাঁড়াত। সেই মুখটা ছিল আরতির। ডিভোর্সের পর তার কাছে না কোনো আশ্রয় ছিল, না পরিচয়, না টাকা, শুধু একটা ব্যাগ, কিছু কাপড় আর বুকে জ্বলতে থাকা একটা আগুন। ছোট্ট ঘরে যেখানকার ছাদ থেকে জল পড়ত আর জানলার বাইরে শুধু অন্য বিল্ডিংয়ের দেওয়াল দেখা যেত, সেখান থেকেই সে তার নতুন জীবনের শুরু করল। প্রথম কিছুদিন তো যেন কুয়াশার মতো কাটল। সকালে ইন্টারভিউ, দুপুরে রিজেকশন, সন্ধ্যায় সস্তা থালি, আর রাতে কান্নার সাথে ঘুম। অনেক জায়গায় তাকে জিজ্ঞেস করা হতো, আপনি কি বিবাহিতা? আর যখন সে ডিভোর্সি বলতো, তখন সামনের জনের মুখের অভিব্যক্তি বদলে যেত। সে বুঝতে পারল যে সমাজ শুধু নারীর বৈবাহিক স্ট্যাটাস দেখে, তার যোগ্যতা নয়। কিন্তু এবার সে ঠিক করে নিয়েছিল যে সে কেঁদে নয়, লড়ে সামনে এগোবে। অবশেষে সে একটা ছোট কোম্পানিতে রিসেপশনিস্টের চাকরি পেয়ে গেল। বেতন কম ছিল, কাজ বেশি। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন ধরা, ফাইল সামলানো, চা বানানো, সব কিছু। অনেকবার বসের বকাও শুনতে হতো, কিন্তু প্রতি মাসে যখন সে নিজের মেহনতের উপার্জন হাতে নিত, তখন তার মনে হতো যেন সে দুনিয়া জয় করে নিয়েছে। প্রথম বেতন থেকে সে সবার আগে নিজের মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠাল। সেদিন সে ফোনে শুধু এতটুকুই বলল, মা, এখন তোমার মেয়ে কারো উপর বোঝা নয়। ধীরে ধীরে সে অফিসের কাজের পাশাপাশি নতুন জিনিস শিখতে শুরু করল। অ্যাকাউন্টস, মার্কেটিং, অনলাইন প্রমোশন, যা বুঝতে পারত শিখতে থাকত। রাতে ঘরে ফিরে ইউটিউবে বিজনেস সম্পর্কিত ভিডিও দেখত। তার সবসময়ই রান্না করার শখ ছিল। একদিন অফিসে এসে বাড়ির তৈরি খাবার নিয়ে এলো। সহকর্মীরা স্বাদ নিল তো প্রশংসার বন্যা বয়ে গেল। কেউ একজন মজা করে বলল, আরতি, তুমি তো টিফিন সার্ভিস শুরু করতে পারো। সেই মজাটা তার মাথায় বীজ বুনে দিল। সে ভাবল, কেন নয়? মুম্বাইয়ের মতো শহরে হাজারো মানুষ বাড়ির খাবারের জন্য তরসায়। সে ছোট স্তরে শুরু করার সিদ্ধান্ত নিল। অফিসের ৫ জনের জন্য প্রতিদিন বাড়ির টিফিন তৈরি করতে লাগল। সকাল ৪টায় ওঠা, রান্না করা, প্যাক করা, তারপর চাকরিতে যাওয়া। শরীর ক্লান্ত হয়ে যেত, কিন্তু আত্মা শান্তি পেত। ধীরে ধীরে তার টিফিনের আলোচনা ছড়াতে লাগল। কাছের আরও দুটো অফিস থেকে অর্ডার আসতে লাগল। কিন্তু জীবন সোজাপথ কোথায় দেয়? একদিন হঠাৎ গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেল আর টাকা কম ছিল। পরের দিন অর্ডার দেওয়ার ছিল। সে সারা রাত জেগে থাকল। প্রতিবেশীর কাছ থেকে সাহায্য চাইল, কোনো মতে ব্যবস্থা করল। অনেকবার মনে হলো যে ছেড়ে দেয়, কিন্তু প্রতিবার তার রাহুলের সেই গলার আওয়াজ মনে পড়ত, মেয়েদের জায়গা ঘরে হয়। সেই কথাগুলোই এখন তার শক্তি হয়ে গিয়েছিল। সে সোশ্যাল মিডিয়ায় নিজের খাবারের ছোট ছোট ভিডিও দিতে শুরু করল। সাধারণ ফোন, সাধারণ রান্নাঘর, কিন্তু আসল হাসি। লোকেদের তার সংগ্রাম আর সরলতা পছন্দ হতে লাগল। ফলোয়ার্স বাড়তে লাগল। একদিন তার ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে গেল। অর্ডারের বন্যা বয়ে গেল। সে বুঝতে পারছিল না যে সামলাবে কিভাবে। সে আরও ২জন মহিলাকে কাজে রাখল, এমন মহিলারা যারা নিজেরাও আর্থিক অভাবের সাথে লড়াই করছিল। সেদিন আরতি প্রথমবারের মতো অনুভব করল যে সে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও আশা হয়ে উঠছে। কিছু মাসের মধ্যেই সে চাকরি ছেড়ে দিল এবং পুরো মনোযোগ নিজের টিফিন বিজনেসে দিতে লাগল। সেই ছোট্ট ঘরটিকেই রান্নাঘরে বদলে দিল। ব্যাংক থেকে লোন নিতে গেল তো ম্যানেজার সন্দেহের চোখে দেখল। কোনো গ্যারেন্টি আছে? সে জিজ্ঞেস করল। আরতি সোজা জবাব দিল, আমার মেহনত। লোন তো পেল না, কিন্তু সে হার মানল না। অল্প অল্প জমানো টাকা জুড়ে কাজ বাড়াতে থাকল। একটা সময় এমনও এলো যখন একজন পার্টনার তাকে ধোঁকা দিয়ে দিল, টাকা নিয়ে পালিয়ে গেল। সেই রাতে সে আবার ভেঙে পড়ল, কিন্তু এবার আগের মতো নয়। এখন সে মজবুত হয়ে গিয়েছিল। সে নিজেকে বলল, আমি আবার উঠব। আর সে উঠল। ধীরে ধীরে তার ব্র্যান্ড তৈরি হয়ে গেল। ঘর কা স্বাদ নামে তার কোম্পানি রেজিস্টার হল। কর্পোরেট অফিসগুলো থেকে বড় অর্ডার আসতে লাগল। সে একটা ছোট কমার্শিয়াল কিচেন ভাড়ায় নিল। সেখানে কাজ করা বেশিরভাগই মহিলা ছিল, ডিভোর্সি, বিধবা বা ঘর থেকে বের করে দেওয়া। আরতি প্রতিটি ইন্টারভিউতে একটাই কথা বলত, এখানে কাউকে দয়া নয়, সুযোগ দেওয়া হয়। ৮ বছর কেটে গেল। সেই আরতি যে কখনো স্টেশনে ভিজতে ভিজতে দাঁড়িয়েছিল,
আজ এক ঝলমলে গাড়ি থেকে নেমে নিজের নতুন অফিসের উদ্বোধন করছিল। মিডিয়ার ক্যামেরা চমকাচ্ছিল। ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সফলতার রহস্য কি? সে মুচকি হাসল। চোখে আত্মবিশ্বাস ছিল। যখন জীবন আপনাকে ভাঙার চেষ্টা করে, তখন তাকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় হল নিজেকে এতটা মজবুত বানিয়ে নেওয়া যাতে সেই জীবন আপনার কাছে ক্ষমা চায়। এখন তার কোম্পানি কোটি টাকার টার্নওভার করছিল। শত শত মানুষ রোজগার পেয়ে গিয়েছিল। সে নিজের মায়ের জন্য ভালো ঘর কিনল, নিজের জন্যও একটা সুন্দর ফ্ল্যাট নিল। কিন্তু তার ভেতরের সরলতা বদলায়নি। সে এখনও সকালে কিচেনে গিয়ে নতুন পদ টেস্ট করত, কর্মচারীদের হালচাল জিজ্ঞেস করত। একদিন এক ইন্টারভিউ চলাকালীন সাংবাদিক জিজ্ঞেস করল, আপনার কি কখনো আপনার অতীতের ওপর ঘৃণা হয়েছে? আরতি কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, ঘৃণা নয়, শুক্রিয়া। যদি সেই কষ্ট না পেতাম তাহলে আমি আজ এখানে থাকতাম না। কিন্তু ভাগ্যকে এখনও আর একটা মোড় দেওয়ার ছিল। সেই সন্ধ্যায় তার পুরনো পাড়ার এক পরিচিত মহিলার ফোন এলো। সে ইতস্তত করতে করতে জানালো যে রাহুলের বাবা আর নেই। রাহুলের বিজনেস ডুবে গেছে। ঋণে ডুবে সে বাড়ি বিক্রি করে দিয়েছে। এখন সে গ্রামের বাইরে একটা কুঁড়ে ঘরে থাকছে। ফোন কাটার পর আরতি অনেকক্ষণ ধরে চুপচাপ বসে থাকল। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ জানলা দিয়ে ভেতরে আসছিল, কিন্তু তার মনে অতীতের আওয়াজগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। সেই রাহুল যে একদিন তাকে ঘর থেকে বের করে দিয়েছিল, আজ নিজেই গৃহহীন ছিল। এটা কি ভাগ্যের খেলা ছিল নাকি সময়ের বিচার? আরতি আয়নায় নিজেকে দেখল। এখন সেই দুর্বল মেয়েটি ছিল না। সে একজন সফল আত্মনির্ভর নারী ছিল। তার কাছে টাকা ছিল, পরিচয় ছিল, সম্মান ছিল। কিন্তু মনের কোনো এক কোণায় একটা প্রশ্ন উঠছিল, তার কি সেখানে যাওয়া উচিত? সারা রাত আরতি ঘুমোতে পারল না। সামনে সমুদ্রের ঢেউ ছিল, কিন্তু তার ভেতরে স্মৃতির তুফান উঠছিল। ৮ বছর আগে যে ঘর থেকে সে ভেঙে গিয়ে বেরিয়েছিল, সেই অতিথি আজ তাকে আবার ডেকেছিল। পার্থক্য শুধু এতটাই ছিল যে তখন তার কাছে কিছুই ছিল না, আর আজ তার কাছে সবকিছু ছিল। কিন্তু সত্যিই কি সবকিছু ছিল, নাকি কিছু প্রশ্ন এখনও বাকি ছিল? সকালে সে হঠাৎ সিদ্ধান্ত নিল, ড্রাইভারকে ছুটি দিল এবং নিজে গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ল। মুম্বাইয়ের ঝলমলে রাস্তা ছাড়িয়ে ভিড়ভাট্টা থেকে দূরে সেই পুরনো এলাকার দিকে, যেখানে একসময় তার দুনিয়া বসত। রাস্তায় তাকে প্রতি মোড়ে কোনো না কোনো স্মৃতি এসে ধরা দিচ্ছিল। সেই চৌরাস্তা, সেই বাস স্টপ, সেই চায়ের দোকান, শুধু জীবনটাই বদলে গিয়েছিল। যখন সে সেই এলাকায় পৌঁছল, তো লোকেদের চোখ তার গাড়ির দিকে আটকে গেল। দামি গাড়ি, আত্মবিশ্বাসে ভরপুর এক নারী, কেউ চিনতে পারল না। কিন্তু কিছু বয়স্ক মুখের যেন আবছাভাবে মনে পড়ল। একজন মহিলা ফিসফিস করে বলল, আরে, এ তো রাহুলের স্ত্রী ছিল না, যাকে কয়েক বছর আগে বের করে দিয়েছিল? আরতি কারো দিকে মনোযোগ দিল না। তার বুক খুব জোরে ধরফর করছিল, কিন্তু মুখে সেই একই শান্তি ছিল। সে জিজ্ঞেস করল, তো জানতে পারল যে বাড়ি সত্যিই বিক্রি হয়ে গেছে। রাহুল এখন পাশের গ্রামের বাইরে তৈরি বস্তিতে থাকে। কয়েক মুহূর্তের জন্য তার পা থেমে গেল। সে কি সত্যিই সেখানে যাবে? সে কি অতীতের সেই ছাই আবার ঘাঁটবে? কিন্তু সে ঘুরল না। বস্তি এলাকাটি শহরের জাঁকজমক থেকে একেবারেই আলাদা ছিল। কাঁচা গলি, ভাঙা নর্দমা আর টিনের চালের কুড়ে ঘর। গাড়ি ভেতর পর্যন্ত যেতে পারত না, তাই সে বাইরেই গাড়ি থামিয়ে দিল। যখন সে পায়ে হেঁটে এগোতে লাগল, তো কিছু বাচ্চা তার পিছু পিছু আসতে লাগল। হয়তো তারা এমন গাড়ি আর এমন জামাকাপড় প্রথমবারের মতো এত কাছ থেকে দেখেছিল। একটা কুড়িঘরের সামনে থামতেই তার বুক যেন থমকে গেল। দরজা অর্ধেক খোলা ছিল, ভেতর থেকে কাশির আওয়াজ আসছিল। সে ধীরে করে দরজায় কড়া নাড়ল। কে? ভেতর থেকে দুর্বল আওয়াজ এলো। সেই আওয়াজটা একই ছিল, শুধু সময় তাকে ক্লান্ত করে দিয়েছিল। আরতি দরজা খুলল। সামনে যে দৃশ্য ছিল তা তার নিঃশ্বাস আটকে দিল। ভাঙা চারপাই, এক কোণায় রাখা পুরনো বাসন আর দেওয়াল থেকে খসে পড়া প্লাস্টার। সেই খাটের ওপর বসেছিল রাহুল। রোগা আলুথালু চুল, চোখের নিচে কালো দাগ, তাকে আগের মতো আত্মবিশ্বাসী দেখাচ্ছিল না। তার চোখে ক্লান্তি ছিল, আর হয়তো অনুশোচনাও। রাহুল প্রথমে তাকে চিনতে পারল না। তারপর যখন চোখাচোখি হল, তো যেন সময় থমকে গেল। আরতি তার ঠোঁট কাঁপল। কিছু মুহূর্ত দুজনেই চুপ থাকল। ৮ বছরের দূরত্ব, অগণিত স্মৃতি, অসম্পূর্ণ প্রশ্ন, সব কিছু সেই নিস্তব্ধতায় ভাসছিল। তুমি এখানে? রাহুল খুব কষ্ট করে বলল। আরতি চারদিকে তাকাল। বুকে কষ্ট ছিল, কিন্তু মুখে কঠোরতা ছিল না।
শুনলাম পরিস্থিতি ঠিক নেই। সে শান্ত স্বরে বলল। রাহুলের চোখ নিচু হয়ে গেল। পরিস্থিতি তো সেদিনই খারাপ হয়ে গিয়েছিল, যেদিন আমি তোমাকে যেতে দিয়েছিলাম। এই কথা শুনে আরতির ভেতরে কিছু একটা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে প্রতিশোধ নিতে আসেনি, সে এটা দেখতে এসেছিল যে মানুষ কি সত্যিই বদলাতে পারে। রাহুল ভারী গলায় বলল, বাবা যাওয়ার পর বিজনেস সামলাতে পারিনি। ঋণ বাড়তে থাকল, বন্ধুরা সঙ্গ ছেড়ে দিল, বাড়ি বিক্রি হয়ে গেল। এখন ব্যাস এটাই আছে। তার চোখে জল ছিল। সেই মানুষ যে একসময় নিজের অহংকারে তাকে ফিরিয়ে দিয়েছিল, আজ ভাঙা কুড়ে ঘরে বসেছিল। আরতি জিজ্ঞেস করল, চিকিৎসা চলছে? রাহুল হালকা হাসল। চিকিৎসার জন্য টাকার দরকার হয়। কয়েক মুহূর্তের জন্য ঘরে আবার নিস্তব্ধতা ছেয়ে গেল। বাইরে বাচ্চারা খেলছিল। কিন্তু ভেতরে দুটো জীবন নিজেদের সিদ্ধান্তের সাথে দাঁড়িয়েছিল। রাহুল সাহস জুটিয়ে বলল, আমি তোমাকে আটকেছিলাম, কারণ আমার ভয় ছিল যে তুমি আমার থেকে এগিয়ে যাবে। আর দেখো, তুমি সত্যি সত্যি অনেক এগিয়ে গেছ। তার কথায় ঈর্ষা ছিল না, শুধু অনুশোচনা ছিল। আরতি প্রথমবারের মতো সোজা তার চোখের দিকে তাকালো। এগিয়ে যাওয়া আমার উদ্দেশ্য ছিল না রাহুল, শুধু নিজেকে হারাতে চাইনি। রাহুলের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। যদি সেদিন আমি তোমার সঙ্গ দিতাম, তাহলে হয়তো আজ সবকিছু অন্যরকম হতো। আরতির মনে তুফান চলছিল। এই কি সেই লোক যে তাকে ঘর থেকে বের করে দিয়েছিল, নাকি সময় তাকে বদলে দিয়েছে? সে নিজের ব্যাগ থেকে একটা খাম বের করল। এখানে কিছু টাকা আছে, ঋণের কিছুটা অংশ মেটানো যাবে, আর এটা আমার অফিসের একটা গাড়ি কার্ড। যদি কাজ করতে চাও তো চলে এসো। সেখানে কারোর ওপর কোনো দয়া করা হয় না, শুধু মেহনত করতে হয়। রাহুল অবাক হয়ে তার দিকে তাকাল। তুমি আমার সাহায্য করবে? এত কিছুর পর? আরতি হালকা হাসির সাথে বলল, আমি তোমার নয়, মানবতার সাহায্য করছি। রাহুলের কাছে কোনো ভাষা ছিল না। সে কাঁপতে থাকা হাতে খামটা নিল। আমি যোগ্য নই, সে ধীরে করে বলল। আরতি ঘুরতে লাগল। দরজা পর্যন্ত পৌঁছে সে পেছনে না তাকিয়ে বলল, যোগ্য হওয়া বা না হওয়া এখন তোমার হাতে। বাইরে বেরোতেই রোদ তার মুখে পড়ল। সে গভীর শ্বাস নিল। তার ভেতরে অদ্ভুত একটা শান্তি ছিল। সে প্রতিশোধ নিয়ে নয়, নিজের মনকে হালকা করে যাচ্ছিল। কিন্তু গল্প এখানেই শেষ হল না। পরের দিনই রাহুল তার অফিসের বাইরে দাঁড়িয়েছিল। সাধারণ কাপড়, নিচু দৃষ্টি, কিন্তু মুখে একটা নতুন গাম্ভীর্য। সে রিসেপশনে বলল, আমার কাজ চাই, ভিক্ষা নয়। যখন আরতি এই খবরটা পেল, তো সে জানলা দিয়ে বাইরে দেখল। তার মনে হলো যেন সময় আরও একটা সুযোগ দিচ্ছে। এবার দুজনকেই এখন আসল পরীক্ষা শুরু হতে চলেছিল। এটা কি শুধু সাহায্যের সম্পর্ক থাকবে, নাকি সময় সত্যি দুটো ভাঙা জীবনকে আবার জোড়ার চেষ্টা করছিল? রাহুল সেদিন অফিসের বাইরে দাঁড়িয়েছিল, যেমন কেউ নিজের ভুলের শাস্তি ভোগ করার পর নতুন শুরুর অনুমতি চাইছে। রিসেপশনে বসা মেয়েটি যখন আরতিকে জানাল যে রাহুল নামের কোনো এক ব্যক্তি চাকরির জন্য এসেছে, তো কয়েক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। ৮ বছর আগে ওই নামটাই তার জন্য কষ্ট ছিল। আজ সেই নামটাই একটা পরীক্ষা হয়ে সামনে দাঁড়িয়েছিল। আরতি কাচের দেওয়ালের ওপারে তাকে দেখল, মাথা নিচু করা, হাত একসাথে জোড়া। চোখে না কোনো অহংকার ছিল, না অভিযোগ, শুধু একটা বিনম্রতা। সে ইন্টারকমে বলল, তাকে ভেতরে পাঠিয়ে দিন। ঘরে ঢুকতেই রাহুল চোখ তুলল, তারপর সাথে সাথে নামিয়ে নিল। আমার কোনো সুপারিশের দরকার নেই, সে ধীরে কিন্তু স্পষ্ট কথায় বলল। আমি নিজ থেকে শুরু করব, যে কাজ দেবেন করব। আরতি চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করল, কেন করতে চাও এসব? রাহুল প্রথমবারের মতো সোজা তার দিকে তাকাল। কারণ এখন বুঝতে পেরেছি যে পরিশ্রম থেকে পালানো মানুষ শুধু সম্পর্কই নয়, নিজেকেও হারিয়ে ফেলে। আমি হারিয়ে ফেলেছি, এখন নিজেকে ফিরে পেতে চাই। এই কথাগুলো অভিনয় ছিল না, এগুলোর মধ্যে ক্লান্তি ছিল, সততা ছিল, আর হয়তো অনুশোচনার আগুনও। আরতি তাকে সাথে সাথে কোনো বিশেষ পদ দিল না। সে ওয়্যারহাউসে স্টক সামলানোর কাজ পেল, সেই কাজটাই যেটা সবচেয়ে কঠিন এবং সবচেয়ে কম চোখে পড়ার মতো ছিল। দিন কাটতে লাগল। রাহুল প্রতিদিন সবার আগে পৌঁছাত, কোনো অভিযোগ ছাড়া, কোনো অজুহাত ছাড়া। ঘামে ভেজা শার্ট, কিন্তু মুখে সন্তুষ্টি। কাউকে বলা হয়নি যে সে মালিকের প্রাক্তন স্বামী, সেখানে সে শুধুই একজন কর্মচারী ছিল, আর এটাই তার আসল পরীক্ষা ছিল। অফিসের লোকেরা লক্ষ্য করতে লাগল যে সে অন্যদের থেকে আলাদা। কারো সাহায্য করতে হলে, অতিরিক্ত সময় দিতে হলে সে পিছিয়ে যায় না। একদিন যখন একজন মহিলা কর্মচারী অসুস্থ হয়ে পড়ল, তো রাহুল নিজে তার বাড়িতে রেশন পৌঁছে দিতে গেল। হয়তো সে এখন বুঝতে পেরে গিয়েছিল যে সম্মান কি হয়। ওদিকে আরতি সব দেখছিল। সে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চায়নি। সে খুব কষ্টে নিজেকে সামলেছিল। সে কোনো আবেগপ্রবণ দুর্বলতায় সবকিছু বাজি রাখতে পারত না। কিন্তু তার মনে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছিল, মানুষ সত্যিই বদলাতে পারে যদি সে নিজের ভুল স্বীকার করে নেয়। কয়েক মাস পর গ্রামে মহিলা রোজগার কেন্দ্রের সম্প্রসারণ হওয়ার কথা ছিল। আরতি ভাবল যে উদ্বোধন গ্রামেই করা হোক, যেখান থেকে তার গল্প শুরু হয়েছিল।
পুরো গ্রাম জড়ো হল। সেই লোকেরাই যারা কখনো ফিসফিসানি করত আজ গর্বের সাথে তার দিকে তাকাচ্ছিল। অনুষ্ঠানের মাঝে হঠাৎ রাহুল মঞ্চে চলে এলো। কেউ তাকে আটকাল না। হয়তো সবাই জানতে চাইছিল যে সে কি বলবে। মাইক হাতে নিতে গিয়ে তার হাত কাঁপছিল। আজ আমি এখানে চাকরি করা কর্মচারী নই, একটা ভুল করা মানুষ হয়ে দাঁড়িয়ে আছি, সে বলল। আমি কয়েক বছর আগে নিজের স্ত্রীকে এই কারণে আটকেছিলাম, কারণ আমার ভয় ছিল যে সে আমার থেকে এগিয়ে যাবে। আমি তাকে ঘর থেকে বের করে দিয়েছিলাম, কারণ আমার অহংকার আমার বোধের চেয়ে বড় ছিল। কিন্তু আজ আমি মানি, যদি সেদিন আমি তাকে না আটকাতাম, তাহলে হয়তো আমরা দুজনেই একসাথে এগিয়ে যেতাম। গ্রামে নিস্তব্ধতা ছিল। আরতি সে তার দিকে ঘুরে বলল, তুমি প্রতিশোধ নাওনি, তুমি সাহায্য করেছ। তুমি চাইলে আমাকে আমার অবস্থার উপর ছেড়ে দিতে পারতে, কিন্তু তুমি মানবতাকে বেছে নিয়েছ। যদি তোমার মনে আমার জন্য কোনো জায়গা না থাকে, তবে আমি বুঝব। কিন্তু যদি আজও তোমার মনে হয় যে বদলে যাওয়া মানুষ একটা সুযোগ পেতে পারে, তাহলে আমি এবার তোমার সাথে সমানভাবে চলতে চাই। সামনে নয়, পেছনে নয়, সাথে। আরতির চোখ ভিজেছিল। সে ভিড়ের দিকে তাকাল, তারপর নিজের অতীতের দিকে, আর তারপর নিজের বর্তমানের দিকে। এটা কি সেই রাহুল যে একসময় তাকে আটকে ছিল, নাকি এ সেই নতুন রাহুল যে শিক্ষা পেয়ে গেছে? সে মঞ্চে এলো, মাইক হাতে নিল। আমি সেই রাহুলকে বিয়ে করব না যে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল, সে পরিষ্কার গলায় বলল। ভিড়ের মাঝে শোরগোল পড়ে গেল। কিন্তু যদি আজকের রাহুল সত্যিই বুঝতে পেরে থাকে যে নারীর সম্মান কি হয়, আর সে সমতার সম্পর্ক পালন করতে পারে, তাহলে আমি অতীতের শাস্তি ভবিষ্যৎকে দেব না। কয়েক মুহূর্তের নিস্তব্ধতার পর সে ধীরে করে বলল, আমি প্রস্তুত আছি একটা নতুন শুরুর জন্য, কিন্তু এবার শর্ত পরিষ্কার থাকবে। আমার কাজ, আমার পরিচয়, আমার স্বাধীনতা কখনো প্রশ্নের মুখে পড়বে না। রাহুলের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আটকাব না। গ্রামে হাততালির আওয়াজ বেজে উঠল। কোনো রাজকীয় বিয়ে হল না, না ব্যান্ড বাজা। সাদা মাটাভাবে কিছু কাছের মানুষদের মাঝে দুজনে পুনরায় সাত পাক নিল। পার্থক্য শুধু এতটাই ছিল যে এবার সম্পর্কের ভিত্তি ভালোবাসার চেয়ে বেশি সম্মানের ওপর রাখা হয়েছিল। সময়ের সাথে দুজনে মিলে রোজগার কেন্দ্রকে আরও বড় করল। কুড়েঘরের জায়গায় সেখানে একটা ছোট ট্রেনিং সেন্টার তৈরি হল, যেখানে গ্রামের মেয়েরা দক্ষতা শিখতে লাগল। রাহুল প্রতিটি নতুন মেয়েকে বলত, কখনো এমন কাউকে শুনবে না যে বলবে যে তুমি পারবে না। আর আরতি, সে এখনও তেমনই ছিল, মজবুত, আত্মনির্ভর। কিন্তু এখন তার সাথে এমন একজন সঙ্গী ছিল যে দেরিতে হলেও সঠিক শিক্ষা নিয়েছিল। বন্ধুরা, এই গল্পের শিক্ষা পরিষ্কার। ডিভোর্স শেষ কথা নয়, কখনো কখনো তার শিক্ষার শুরু হয়। অহংকার সম্পর্ককে ভাঙে, কিন্তু সম্মান সেগুলোকে আবার জুড়ে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা, প্রতিশোধ নেওয়ার চেয়ে বড় জয় হল ক্ষমা করে দেওয়া, যদি সামনের জন সত্যিই বদলে গিয়ে থাকে। এখন আমি আপনাদের জিজ্ঞেস করছি, যদি আপনি আরতির জায়গায় হতেন, তাহলে কি আপনি পুনরায় সুযোগ দিতেন? আপনি কি মানেন যে মানুষ সত্যি বদলাতে পারে? আর যদি আপনি রাহুলের জায়গায় হতেন, তাহলে কি আপনি নিজের অহংকার ছাড়তে পারতেন? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হচ্ছে এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ।